এসআইআর এর চূড়ান্ত তালিকায় গোটা হিন্দু পরিবারের নাম বাদ, দিকে দিকে হিন্দু পরিবারের নাম বাদ গেছে বলে অভিযোগ উঠছে। কোথায় বিজেপি, কোথায় শুভেন্দু অধিকারী, কোথায় সেই সমস্ত বিজেপির নেতাগুলি যারা এসআইআর এর আগে বড় বড় কথা বলেছিল? ধর্মনিরপেক্ষতা নিপাত যাক বলছেন শুভেন্দু অধিকারী। এ কোন অশিক্ষিত রাজনৈতিক দলের হাতে আমরা আমাদের দেশের ক্ষমতা তুলে দিয়েছি? দেখুন, এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগেই, আর তাকে ঘিরেই নানান সমস্যা দিকে দিকে শুরু হয়ে গেছে। এখনো প্রায় 60 লক্ষেরও বেশি ভোটারের নাম ঝুলে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে এও অভিযোগ উঠছে পরিবারের সকলের নামও বাদ চলে গেছে। হ্যাঁ, এমনই গুরুতর অভিযোগ উঠে আসছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে যে মানিকতলায় বাসকবাগান এলাকার বহু বাসিন্দার নাম সাম্প্রতিক সংশোধিত ভোটার তালিকায় নেই। প্রায় 272 জন ভোটারের নাম বাদ চলে গেছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে সেখানকার বাসিন্দারা তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। ফলে বলাই ভালো, সাধারণ মানুষও আস্তে আস্তে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছেন। আর এটাই তো অত্যন্ত স্বাভাবিক। যেখানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কোনো হিন্দুদের কিচ্ছু হবে না, যেখানে নির্বাচন কমিশন বলেছিল একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না, সেখানে দাঁড়িয়ে এরকম চূড়ান্ত হয়রানি কেন হবে? তাছাড়া এসআইআর এর শুরু থেকেই হয়রানি তো অব্যাহত। সাধারণ মানুষকে রীতিমতো জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কখনো এই ডকুমেন্ট, কখনো ওই ডকুমেন্ট। এত কিছুর পরেও যদি কারোর নাম না ওঠে তাহলে তো রাগ ওঠাটাই স্বাভাবিক। এই খবরটি দেখুন। আমার ফ্যামিলির প্রত্যেকের নাম কেটে দিয়েছে। ডেকেছিল, আমি আমার রেজিস্ট্রির কাগজ সমেত নাম না সব ডকুমেন্ট। যেখানে কয়েকজন বাসিন্দা স্পষ্ট জানাচ্ছেন যে এসআইআর এর শুনানিতে তারা সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া সত্ত্বেও তাদের নাম বাদ হয়ে গেছে, এবং এখানে কেবলমাত্র 1-8 জনের নাম বাদ যায়নি, বরং তারা বলছে যে গোটা পরিবারের তাদের নাম বাদ হয়ে গেছে। মানে হচ্ছেটা কি আমাদের রাজ্যে? এসআইআর এর শুনানিতে যাবতীয় ডকুমেন্ট দেওয়ার পরেও যদি তাদের নাম বাদ যায় এবং গোটা পরিবারের নাম যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা মারাত্মক অভিযোগ। এবং নির্বাচন কমিশন কি তাহলে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই ধরনের কার্যকলাপগুলি করছে? এই নিয়ে কিন্তু বারবার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর সেখান থেকে দাঁড়িয়ে যদি এই ধরনের বারবার অভিযোগ ওঠে, তাহলে তো তৃণমূল কংগ্রেসের অভিযোগই সাধারণ মানুষের কাছে মান্যতা পাবে, এটাই স্বাভাবিক। মানুষের গণতান্ত্রিক অধিকার কি তাহলে কেড়ে নিতে চাইছে নির্বাচন কমিশন? আর যদি কেড়ে নিতে না চায়, তাহলে কেন এইরকম নির্বিচারে নাম বাদ যাবার অভিযোগ উঠছে? বিভিন্ন সময়ে আমরা বিজেপিকে বলতে শুনেছি তারা রইতে কোনো হিন্দুর কোনো প্রবলেম হবে না। তাছাড়া বিজেপি তো সবসময় নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করে। সেখানে দাঁড়িয়ে আজকে সেই বিজেপির নেতাগুলো কোথায়? সাধারণ মানুষগুলোর জন্য তারা কি করেছে? বেশ কয়েকদিন বাদেই তো ভোট। তারা যে ভোট দিতে পারবে না, এই সমস্যার সমাধান কি আদৌ এই সমস্ত বিজেপির নেতারা করতে পারবে? বড় বড় তো কথা বলেছিল তারা, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে। তাছাড়া আজকে ভবানীপুরের সভা থেকে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার দেখুন। আবেদন জানাই, নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। হওয়ার আবেদন জানাই, নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। তিনি বলছেন যে ধর্মনিরপেক্ষতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। মানে কোন রাজনৈতিক দলকে আমরা দেশের ক্ষমতা তুলে দিয়েছি? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। যেই সংবিধানে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে সংবিধানের প্রস্তাবনায় স্পষ্ট বলা হয়েছে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র, যেখানে সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় প্রত্যেক ব্যক্তির এবং সম্প্রদায়ের ধর্মের স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। আর সেই সংবিধানের শপথ বাক্য পাঠ করে যিনি বিরোধী দলনেতা হয়েছেন, যিনি বিধানসভার সদস্যপদ লাভ করেছেন, আজকে তিনি প্রকাশ্যে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করছেন। মানে তার এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে তো অবশ্যই প্রশ্ন উঠবে। তিনি একজন রাজ্যের বিরোধী দলনেতা, সেখানে দাঁড়িয়ে সেই সংবিধানের মাধ্যমে তিনি যে সদস্যপদ লাভ করেছেন, সেখানে দাঁড়িয়ে এইরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে তার কি মুখে একবারও আটকালো না? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সংবিধানের এই যে মৌলিক কাঠামো, এই মৌলিক কাঠামো কখনোই চেঞ্জ করা যায় না, বা কখনোই কোনো পার্লামেন্টও খণ্ডন করতে পারবে না। এ বিষয়ে কিন্তু 1973 সালের যে কেশব নন্দ ভারতী মামলা, সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে পার্লামেন্ট কখনোই আইন করে সংবিধানের মৌলিক কাঠামো চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ বেসিক স্ট্রাকচার কখনোই চেঞ্জ করা যায় না। এছাড়া 1994 সালের যে এসআর বোম্বাই মামলা, সেখানেও সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যে ভারতের ধর্মনিরপেক্ষতা একটা বেসিক স্ট্রাকচার। এবং অনেক বেশ কিছু মূর্খ রয়েছে যারা সমাজে ঘুরে বেড়ায়, তারা দাবি করে যে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের আগে নাকি ভারত কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল না। কিন্তু বাস্তব সত্যটা হচ্ছে সংবিধান চালু হওয়ার পরেই, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি যখন চালু হলো, তখন সংবিধানের যে প্রস্তাবনা, সেখানেই স্পষ্টভাবে ধর্মের উপাসনার, অভিব্যক্তির, চিন্তার, মত প্রকাশের স্বাধীনতার কথা কিন্তু বলা হয়েছিল। তাছাড়া তখনও কিন্তু সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারা, এই যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কিন্তু ধর্মের যে মৌলিক অধিকার, সেই অধিকার কিন্তু বজায় ছিল। তাহলে সেখানে দাঁড়িয়ে এইরকম একটি কুরুচিপূর্ণ মন্তব্য কি করে একজন রাজ্যের বিরোধী দলনেতা করে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। তাছাড়া এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলি বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় করেছে, তাদের নেতারা বিভিন্ন সময় এই বক্তব্যগুলি তুলে ধরেছে, ধর্মনিরপেক্ষতা তারা প্রকাশ্যে বিরোধিতা করেছে। সেই সংবিধান, যে সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয়,
সেই রাষ্ট্রের বুকে অর্থাৎ ভারতের বুকে দাঁড়িয়ে এই ধরনের সংবিধান বিরোধী কথা কি করে একজন সাংবিধানিক ভাবে নির্বাচিত একজন বিধায়ক তিনি কি করে বলেন, এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠবে। আসলে 2014 সালের পর থেকে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ নির্বিশেষে অশিক্ষিত ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে এবং রাজনীতিতে তো অশিক্ষিত নেতাদের অভাব নেই। তার জন্যই তো আজকে নানান সমস্যা দেশের নানান প্রান্তে। তাই আমাদের আবেদন থাকবে, যখনই আমরা কখনো ভোট দেবো তখন একজন শিক্ষিত এবং মার্জিত নেতাকেই নির্বাচিত করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।